হরেন দেওয়ার পরেও ডাইনে চাপাইলা প্যারা দেয় গাড়িটা, তাহলে গাড়িটা ছেড়ে দিতে হবে, স্যার আর উপায় নাই। ক্যামেরা অন আছে, আপনারা নিয়ে নেই। সবার জন্য ভালো বয়ে আনুক 2025। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। বের হয়ে গেছি রাইড শেয়ার করার উদ্দেশ্যে। আজকে হলো 25শে ডিসেম্বর, যখন আমি ভিডিওটা করতেছি। এটা কবে আপলোড হবে সেটা জানি না। আজকে হলো ক্রিসমাস ডে, তো ক্রিসমাসের ছুটি চলতেছে আজকে সবার। তো এই ছুটির দিনে আমি বেরোইছি যে কোনো রাইড টাইড পাই কিনা দেখি। হয়তো বা আশানুরূপ কোনো এরকম কোনো কিছু রাইড পাবো না, কারণ মানুষের তো আর অফিস আদালত নাই। হরেন দেওয়ার পরেও ডাইনে চাপাইলা, হ্যাঁ? হর্ন দেওয়ার পরেও তুমি ডাইনে চাপাইলা, এটার মানে কারণটা কি? ওই সাইডে গাড়ি ছিল, তো তোমার আমার সমস্যা না তোমার সমস্যা? তুমি ব্রেক মারো। আজকে তো মোটামুটি সবই বন্ধ, উত্তরার ভিতরে দেখতেছি যে মার্কেট টার্কেট সবই বন্ধ। তো আজকে কিরকম কি ট্রিপ হবে সেটা জানি না অবশ্য, কিন্তু আপনাদের সাথে একটু কথা বলার জন্য চলে আসলাম। আপনাদের সাথে কথা এটাই যে এই যে আমার গাড়িটা SP 160 সিঙ্গেল ডিস্ক, এই গাড়িটা যে আমি নিলাম, গাড়িটা অনেক আশা করে নিছিলাম যে হুন্ডার গাড়ি, হয়তো বা আমার চালানোর ক্ষেত্রে ওরকম কোনো বেগ পাইতে হবে না সব জিনিস নিয়ে। এখন যখন রাইড শেয়ার করার পরিপ্রেক্ষিতে আমার যখন গাড়িটা বেশি পরিমাণে চলতেছে, প্রায় প্রত্যেক দিনই দেখা গেল যে 80 কিলো বা 100 কিলো এরকম চলে। তো ওই বিষয় যেটা হয়, আমি আপনাদেরকে যেটা বলছিলাম আমার ভিডিওতে, সেটা হলো যে আমার ব্রেক প্যাডটা 2000 কিলোমিটারের মধ্যে আমি চেঞ্জ করা লাগছিল আমার। তখন কোম্পানি আমারে বলছিল যে আমি বৃষ্টি বাদলের মধ্যে চালাইছি, এই জন্য হইতে পারে যে আমার ব্রেক প্যাডটা চলে গেছে। তো বৃষ্টি বাদলের পরে 2000 কিলোমিটার থেকে এখন পর্যন্ত 8887 কিলোমিটার, এই পর্যন্ত আমি 8000 কিলোমিটারের মধ্যেই কিন্তু আবার আরেকটা ব্রেক প্যাড আমার চেঞ্জ করা লাগছে। কিন্তু ওই বিষয়টা যখন আমি তাদেরকে জিজ্ঞেস করছি, তারা কোনো সদুত্তর আমার দিতে পারে নাই। তো এখন আসলে বিষয়টা হলো, এখন কি আমার চালানোর দোষ আছে নাকি বাইকের দোষ, আমি আসলে বুঝতেছি না। কারণ রাইড শেয়ারে পার ডে যদি 100 কিলোমিটার 100 কিলোমিটার আমি ধরি যে 100 কিলোমিটার চলে প্রত্যেক দিন তো আর চালাই না, হয়তো বা সপ্তাহে তো 2-1 দিন মিস যায়। একটা ব্রেক প্যাড ইউজ করা যায়, কোম্পানি ক্লেম করে 8000 কিলোমিটার, 8 থেকে 10,000। তা আমি মনে করলাম যে 8 থেকে 10,000 না, 6000 কিলোমিটার আমি ধরলাম, 2000 বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি আমি 6000 কিলোমিটার ধরে আমার গাড়ির, তাহলে দেখা যায় আমার গাড়ি এখন চলতেছে 8000 কিলোমিটার, মানে আমি 8000 কিলোমিটারে আমি ব্রেক প্যাড চেঞ্জ করছি। 8000 কিলোমিটার যদি হয়ে থাকে, তাহলে ওইখান থেকে যদি আমি 2000 কিলোমিটার বাদ দিয়ে দেই, তাহলে 6000 কিলোমিটার। 6000 কিলোমিটার এটাতে ঠিক আছে, 6000 কিলোমিটারে আমি ব্রেক প্যাড আবার চেঞ্জ করা লাগছে আমার। কিন্তু আমার কথা হলো যে এই যে ব্রেক প্যাডটা এখন আমি যে চেঞ্জ করলাম, মানে 6000 কিলোমিটারের পরে, এই ব্রেক প্যাডটা চেঞ্জ করার পরে আমার এখনও আবার ব্রেক ধরতে সমস্যা হয়। কারণ ব্রেক ধরলে সামনের ব্রেকে ডিস্কের মধ্যে ক্যাস ক্যাস সাউন্ড করে, এই যে এখনও সাউন্ড করতেছে। হার্ড ব্রেক ধরলেই সাউন্ড করে। আচ্ছা, আমি আপনাদেরকে বলি যে আমি যাচ্ছি কোথায়। আমি এখন হলো উত্তরার ভিতরেই ঘুরতেছি, কারণ যেহেতু কল নাই, এই জন্য আপনাদের সাথে একটু কথা বলতেছি। এখন যাচ্ছি খালপাড়ের দিকে, খালপাড়ে যাই ওইখানে একটু বসবো, বসে যদি ওইখান থেকে একটা কল টল পাই তারপরে যাবো আর কি অন্য কোনো দিকে। খালপাড়ে বসলাম না, চিন্তা করলাম যে আস্তে ধীরে সামনের দিকে আগাই, মানে দিয়াবাড়ির দিকে যাই, আর আপনাদের সাথে কথা বলতে থাকি। যে বিষয়টা আমার মনের মধ্যে অনেক কথা জমা আছে, ওইটা আমি বলতে হবে আমার। কারণ হলো যে হোন্ডার গাড়িটা আমি কিনছি, যে আমার লাইফে আমি কখনো হোন্ডার গাড়ি চালাই নাই। তো এই জন্য হোন্ডার গাড়িটা নিছিলাম, যে হুন্ডাটা চালায় দেখি যে কি অবস্থা। রাইড শেয়ার করতে গেলে আমার ব্রেক প্যাড চেঞ্জ করা লাগবে, সেটা অবশ্যই, সেটা স্বাভাবিক বিষয়, এটা সবাই করে, যারা রাইড শেয়ার করে সবারই ব্রেক প্যাড চেঞ্জ করা লাগে। কারণ বারবার আমাদের ব্রেক ধরা লাগে। আমাদের ঢাকা শহরে যে পরিমাণ জ্যাম, ওই জ্যামের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ক্লাচ প্লেট আর হলো ব্রেক প্যাড, এই দুইটা আমাদের নেসেসারি হয়ে যায় চেঞ্জ করার জন্য। তো বিষয়টা যেটা সেটা না, ব্রেক প্যাড নতুন লাগানোর পরেও আমার ব্রেক প্যাডে সাউন্ড হচ্ছে। এখন আমি এটা কোম্পানিতে নিব বলছিলাম, কিন্তু কোম্পানিতে যাওয়ার আর আমার মানে মন মানসিকতা নাই, এই জন্য আমি আর যাই নাই। যে এটা এইভাবে চলতেছে চলুক, যে কয়দিন যায় যাক, কোনো সমস্যা নাই, দেখি কয়দিন কিভাবে কি হয়। আর যদি বেশি প্যারা দেয় গাড়িটা, তাহলে গাড়িটা ছেড়ে দিতে হবে, স্যার আর উপায় নাই। গাড়িটা ছেড়ে দেওয়ার কথা আমি কেন বলতেছি, আসলে মনের দুঃখে থেকে বলতে হয়। মনে অনেক কষ্ট, যে হুন্ডার গাড়িটা অনেক আশা করে কিনলাম, যে হুন্ডা চালাই, একটু হুন্ডা চালায় দেখি কেমন লাগে।
একটা কল ঢুকছে 204 টাকার, কলটা রিসিভ করি। আবার কি হইলো, এমন করে কেন? ধরলাম তো, কিন্তু উনি আছে কই? উনি আছে, ওরে বাবা রে বাবা, সেক্টর 18, এত দূরে যাওয়া লাগবে। হ্যাঁ তো যাই, সমস্যা নেই, আপনাদের সাথে কথা বলতে বলতে যাই, একটু আগে ওনারা ফোন দিয়ে নেই। জি দেখেন, থ্যাংক ইউ। ক্যামেরা অন আছে, আপনারে নিয়ে নেই। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, উবার থেকে বলছিলাম। আমি সেন্ট্রালের একটু আগে, মানে সেন্ট্রাল আর উত্তরের মাঝামাঝি অবস্থায়। আপনি কোথায়? তাহলে আপনি থাকেন, আমি আপনার লোকেশন দেখে আসতেছি। একজন সাবস্ক্রাইবার, ওনার সাথে উনি হইলো ওই পারে, আমি এই পারে। উনি এখন, আপনারা দেখছেন কিনা, ওনাকে দেখা গেছে কিনা আসলে দেখলাম না, মানে বুঝলাম না। এটা ভিডিওটা এডিট করার সময় দেখা যাবে যে তাকে দেখা গেছে কিনা। উনি বললো যে আপনার ভিডিও দেখি। তো এইটা শুনলে ভাল লাগে যখন কেউ বলে যে ভাই আপনার ভিডিও দেখি, ম্যাপটা অন করে নেই। আচ্ছা, হুন্ডার বাইকের ক্ষেত্রে যেটা বললাম, যে বাইকটা আমি নিছিলাম যে কোনো প্যারা ছাড়া চালাবো, রাইড শেয়ার করব, কোনো বিষয় না হবে না, কোনো কিচ্ছু হবে না, একমাত্র শুধুমাত্র আমার বাজেটের সাথে মিলছে, এই জন্য আমি নিছি গাড়িটা। আর আমার কাছেও ভাল লাগছিল, তো সিঙ্গেল ডিস্কটা নিছিলাম। মানে আমার বাজেটটা একটু কম ছিল, সেটা আপনাদেরকে আগেও মনে হয় বলছি আমি, যে আমার বাজেটটা কম হওয়ার কারণে আমি সিঙ্গেল ডিস্ক নিছি। তো ড্রাম ব্রেক, যেটা পিছনে ড্রাম আছে, ওই ড্রাম ব্রেকের বিষয়টা আমি বাদই দিলাম, কারণ ওইটা তো ড্রাম, ওইটা আমাদের যখন আমরা ছোট ছিলাম তখন থেকেই আমরা দেখতেছি যে ড্রাম ব্রেক ইউজ করে। এখন না হয় আজকে কয়েক বছর যাবত ডিস্ক ব্রেক আসছে, আগে তো প্রথমে ড্রামই ছিল। তো আসলে ড্রাম ব্রেকের বিষয়টা আমি বাদই দিলাম। ডিস্কের যে ব্রেকটা, এই ডিস্কের ব্রেকটা ধরলে আমার কেন সাউন্ড হয় আমি এটাই বুঝলাম না। নতুন ব্রেক প্যাড লাগাইলাম, মাত্র কয় কিলো চালাইছি, এটাতেই এখন সাউন্ড হইতেছে। তো ঠিক আছে, সাউন্ড হইতেছে, এটা ভালো কথা। ঠিক আছে, এটা হুন্ডার ব্যাপার, হুন্ডা কি বানাইছে না বানাইছে। একটা জিনিস হলো ভাই, যদি ব্রেক ধরার সময় ব্রেক প্যাডে সাউন্ড করে, তাও আবার সামনের হাইড্রোলিকটা, তখন যখন মানে আমি যখন একটা রাইডে থাকি, যেমন আমার গাড়ি যদি 50, 60 বা 80-তে যদি গতি থাকে, ওই টাইমটাতে যখন আমি ব্রেকটা ধরবো, ওই সময়টা যদি আপনি কনফিডেন্স না পান ব্রেকিং করে, তাহলে আসলে ওই বাইক চালায় আসলে আমার মতে আর কি, ওই বাইক চালায় আসলে লাভ নাই। কারণ আপনি হঠাৎ করে যখন আপনি ব্রেকটা চাপ দিবেন, আর আপনার আনইজি ফিল হবে যে আরে কি হবে না হবে ব্রেকটা ধরলে, আর ব্রেকটা আমি ধরতে পারবো কিনা, গাড়িটা আমি থামাইতে পারবো কিনা, ওইরকম যদি আপনার মনের মধ্যে শঙ্কা থাকে, তখন কিন্তু আপনি আর ব্রেকিং করে মজা পাবেন না। তো বিষয়টা এটাই। এখন আমার কথা হইলো যে, যদি আমার মনে হয় যে আমার এটা গাড়ি দিয়ে আমার হচ্ছে না, বা আমি ব্রেকিং করে মজা পাইতেছি না, তাহলে আমি গাড়িটা রাখবো না, আমি ছেড়ে দিব গাড়ি। আচ্ছা, আমি তো এখানে আগে আসি নাই, কারণ এখানে কি পরে কিভাবে ঢুকতে হবে? জি ভাইয়া, আপনার তো গেট তো বন্ধ, গেট দিয়ে তো ঢোকা যাবে না মনে হয়। ও, 1 নাম্বার গেট। ভাই এটা কি 1 নাম্বার গেট? 1 নাম্বার গেট কোন দিকে? 3 নাম্বার গেট দিয়ে ঘুরতে হবে? ও, এটা সামনেরটা? ও, ঠিক আছে, ওকে ওকে। আপনি ভাই? জি, হোন্ডা সিবি 125, আর এটা হলো 160। এটার মডেলটা এখনো আপনার উবারে আপডেট হয় নাই, এই জন্য ওইটা দেওয়া। হ্যাঁ, এটা নতুন মডেলটা। জি, হ্যাঁ, বাইকের লুক ওয়াইজ বাইক ভালো, মোটামুটি। কিছু কিছু প্রবলেম সব বাইকেরই থাকে, আছে মোটামুটি। আপনার যেমন সিঙ্গেল ডিস্ক হওয়ার কারণে সামনের ব্রেক, মানে ব্রেক ধরে এরকম মজা নাই, মানে কনফিডেন্স পাওয়া যায় না। এমনি ওভারঅল বাইকের ইঞ্জিন, বিল কোয়ালিটি সবকিছু ভালো। আমি লাগাই দিব 194। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, নামাই দিলাম। এখন কোন দিকে যাব দেখি, এদিকেই যাই। কিছু খাইতে হবে, ক্ষুধা লাগছে।
দিকে যাবেন জানি ভাই? ধোলাইপাড়। আপনার একটু বড় করতে হবে। বসুন্ধরা থেকে এখন চলে আসছি হলো হানি ফ্লাইওভারের উপরে। হানি ফ্লাইওভারে আসতে বেশিক্ষণ সময় লাগে নাই, আর ধোলাইপাড়ের কাছাকাছি চলে আসছি। আর বাকি লাগবে হলো 6-7 মিনিট, হাইস্ট 10 মিনিট লাগবে। আর আজকে ক্রিসমাস ডে ছুটি হওয়ার কারণে পুরো ঢাকা শহরই ফাঁকা, এই জন্য জলদি চলে আসছে। আর নাইলে এতটুকু আসতে অনেকক্ষণ সময় লাগতো। আধা ঘন্টাও মনে হয় লাগে নাই, 20 মিনিট বা 25 মিনিট হবে আর কি। হানি ফ্লাইওভারে চলে আসছি। আপনারা কি এটাই দেখাইছিল? 255 দেখাইছিল? ও থ্যাংক ইউ। মানুষের বাড়িতে যাওয়ার হিদিক অনেক। ধোলাইপাড় নট ফর বিগিনার্স। 70 আসছে আপু। ধোলাইপাড় থেকে কাপড়ে নিয়ে আসলাম, এখন আপুরে নামাইলাম হলো নিকুঞ্জ। একটা জিনিস আমি বুঝি না, হানি ফ্লাইওভারের যে টোল 10 টাকা, ওইটা উবার ভাড়া থেকে কেন কাটে? এটা আসলে উবার কি তাদেরকে ভাড়া ধরেই দেয় নাকি বুঝলাম না আমি। যাওয়ার সময় যে উবারে নিয়ে গেলাম ভাইটারে, উনি 10 টাকা দিয়ে দিছে, আবার আমার ভাড়াও দিছে, সেটা কোনো সমস্যা উনি করে নাই। কিন্তু এখন আপুরে যে নিয়ে আসলাম, ওই আপু আবার এখন দেখতেছি যে সে বললো যে আমি আগে 10 টাকা দিছি। তো যাক, মহিলা মানুষের সাথে আসলে বেশি কথা বলার দরকার নাই, না বলাই ভালো। আপনি তো যাত্রীতে কল করছেন, প্যাকেজে তো কল। আপনার ভাড়া তো আর কম দিচ্ছি না, যেটা ভাড়া ওইটাই তো দিচ্ছি। এটা আসলে আমার স্যাম্পল, ওটা জাস্ট আমার লোক আছে এখানে। কোন জায়গায় পৌঁছাইতে হবে? এটা আসলে শেওড়াপাড়া বেলতলা। শেওড়াপাড়া মানে যে লোকেশন আছে ওই লোকেশনেই? কাপড় নাকি? হ্যাঁ, আপনি চেক করে নেন, অবশ্যই আপনি চেক করে নেওয়া উচিত, একটা জিনিস ক্যারি করবেন, তাই না? না ভাই, অ্যাপে কল দিলেও তো চেক করা লাগে না, যেহেতু অ্যাপে আপনি আসেনি। দেখুন এগুলা নি মুজে কেমনে। আচ্ছা, হ্যাঁ, কুরিয়ার টুরিয়ার দিয়ে কত টাকা নেবে? সব আনতে পারবেন কুরিয়ারে? আপনার এটা কি চলতেছে রেকর্ডিং? হ্যাঁ, অল টাইম রেকর্ড। আমার একটা কথা হলো যে আমি নিকুঞ্জতে আপুরে নামাইছি, নামানোর পরে নিকুঞ্জ থেকে এই ট্রিপটা নিলাম। মানুষ কেন যে এই যাত্রীর অ্যাপের মধ্যে তারা পার্সেলের কল করে আমি সেটাই বুঝি না। উনি আমারে বলতেছিল যে আপনারা তো ভাড়া ঠিক মতনই দিতেছি। আসলে ভাড়া যেটা আসে সেটাই তো দিবে, সেটা তো স্বাভাবিক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিকুঞ্জ 2 থেকে শেওড়াপাড়া পর্যন্ত আমার ভাড়া উবার দেখাইছে 199 টাকা। তার মানে এখান থেকে আরো 10-15 টাকা আরো কমবে। ঠিক আছে, বনানীর জ্যাম ট্যাম ফেলে এখন চলে আসছি শেওড়াপাড়ার কাছাকাছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও বলবেন। সময় হয়ে গেছে এখন প্রায় 4:45, একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করতে হবে। ওকে, আশা করতেছি যে সবার 2024 ভালো গেছে, আর যাদের খারাপ গেছে তাদের জন্য হয়তোবা 25টা ভালো বই আনবে, এই দোয়াই আমরা সবাই করি। আর আমারটা কেমন গেছে, আমারটা 2টা মিলেই গেছে, সবকিছু মিলঝিল রেখেই, ভালো খারাপ সব মিলেই ছিল। আজকে এখান থেকেই 2024 সাল থেকে আমি বিদায় নিতেছি। দেখা হবে আবার 2025-এ। ওই পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। সবার জন্য ভালো বই আনুক 2025।